একটি নাম, মাত্র দুটি শব্দ, কিন্তু সেই দুটি শব্দ উচ্চারিত হলে ভারতের পুলিশ বিভাগের মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। সেই নামে কাঁপে মুম্বাইয়ের গলি থেকে সংসদ ভবনের করিডোর পর্যন্ত। সেই নামটি শুনলে পাকিস্তানের আইএসআই চুপ হয়ে যায়, আর আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট তার ফাইল খুলে বসে। সেই নামটি হলো দাউদ ইব্রাহিম কাসকার। ভাবুন একবার, একটি মানুষ যে জন্মেছিল একজন সামান্য পুলিশ কনস্টেবলের ঘরে, মুম্বাইয়ের একটি ছোট্ট ভাড়া বাড়িতে, যার শৈশব কেটেছে সেই শহরের সবচেয়ে ঘিঞ্জি, সবচেয়ে অন্ধকার গলিগুলোতে। সেই মানুষটি একদিন গড়ে তুলল এমন একটি সংগঠন যার বার্ষিক আয় ছাড়িয়ে গিয়েছিল কোটি কোটি ডলার, যার নেটওয়ার্ক বিস্তৃত ছিল 3টি মহাদেশে, এবং যার একটি মাত্র আদেশে 1993 সালের 12ই মার্চ মুম্বাই শহরের বুকে ফেটে পড়েছিল একের পর এক বোমা। সেদিন 257 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন, 700-র বেশি মানুষ আহত হয়েছিলেন। শেয়ার বাজার কেঁপে গিয়েছিল, হোটেলের লবি পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে, এয়ার ইন্ডিয়ার অফিসের দেওয়াল ভেঙে পড়েছিল। মুম্বাই শহর, যাকে বলা হয় ভারতের আর্থিক রাজধানী, সেই শহর সেদিন কেঁদেছিল। কিন্তু এই ভয়াবহ ঘটনার পরেও সেই মানুষটিকে আজ পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। ইন্টারপোলের রেড নোটিশ আছে, মার্কিন যুক্তরাষ্ট্র তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণা করেছে, জাতিসংঘ তাকে কালো তালিকায় রেখেছে, তবুও সে আজও অধরা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব সেই অবিশ্বাস্য জীবনের প্রতিটি অধ্যায়, শৈশবের দারিদ্র্য থেকে শুরু করে আন্তর্জাতিক সন্ত্রাসের মঞ্চ পর্যন্ত। কিভাবে একটি সাধারণ পরিবারের ছেলে হয়ে উঠল ডি কোম্পানির প্রধান, কিভাবে সে বুনেছিল এমন এক জাল যা আজও পুরোপুরি ছেড়ে ফেলা যায়নি। এটি একটি সত্যিকারের গল্প, এবং সত্যিকারের গল্প কোনো চলচ্চিত্রের চেয়ে কম নাটকীয় নয়। 1955 সাল, ভারত তখন সবে স্বাধীনতার পর মাত্র 8 বছর পেরিয়েছে। দেশ জুড়ে উন্নয়নের কথা বলা হচ্ছে, গণতন্ত্রের কথা বলা হচ্ছে, কিন্তু মহারাষ্ট্রের রত্নগিরি জেলার একটি ছোট্ট গ্রামে ক্রেম, সেই উন্নয়নের আলো তখনও পৌঁছয়নি। সেই গ্রামেই 1955 সালের 26শে ডিসেম্বর জন্ম নিল একটি শিশু। নাম রাখা হলো দাউদ ইব্রাহিম কাসকার। বাবার নাম ইব্রাহিম কাসকার, মুম্বাই পুলিশের একজন সামান্য কনস্টেবল। মায়ের নাম আমিনাবি। পরিবারটি অচিরেই চলে আসে মুম্বাইতে, তখনকার বোম্বে শহরে। বাবার চাকরির সুবাদে তারা থিতু হয় ডোংরি এলাকায়। এই ডোংরি শুধু একটি মহল্লার নাম নয়, এটি একটি সংস্কৃতির নাম, একটি যুগের নাম। ডোংরি ছিল তখনকার মুম্বাইয়ের সবচেয়ে ঘনবসতিপূর্ণ মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর একটি। সরু গলিতে গলিতে ছোট ছোট দোকান, মসজিদ, চায়ের আড্ডা। কিন্তু এই অলিগলিতেই রাতের আধারে চলতো অন্য ধরনের কারবার, চোরাচালান, মাদক ব্যবসা, এলাকা দখলের রাজনীতি। দাউদের বাবা ইব্রাহিম কাসকার ছিলেন একজন সৎ কনস্টেবল, অন্তত বলা হয় তাই। কিন্তু একজন কনস্টেবলের মাইনেতে 7-8 জন সন্তানের সংসার চালানো খুবই কঠিন ছিল। দাউদ ছিল তার বাবা মায়ের কয়েক সন্তানের মধ্যে একজন। তার ভাইয়েরা ছিল সাব্বির ইব্রাহিম কাসকার, আনিস ইব্রাহিম কাসকার এবং আরও কেউ কেউ। ছোটবেলা থেকেই দাউদ ছিল অস্থির, সাহসী এবং একটু বেপরোয়া ধরনের। পড়াশোনায় মন ছিল না, স্কুলে যাওয়ার চেয়ে গলিতে ঘুরে বেড়ানো ছিল তার বেশি পছন্দ। শিক্ষকরা নাকি তাকে নিয়ে বিরক্ত ছিলেন, কারণ সে ক্লাসে বসে থাকতে পারত না। কিন্তু রাস্তার স্কুলে সে ছিল তীক্ষ্ণ। চারপাশের মানুষ চেনার ক্ষমতা, পরিস্থিতি বোঝার ক্ষমতা, এই গুণগুলো তার ছিল অসাধারণ। কে কোথায় দুর্বল, কার কাছে কি চাইলে পাওয়া যায়, কাকে ভয় দেখালে কাজ হয়, এই সব বুঝতে পারত সে অল্প বয়সেই। ডোংরিতে বড় হওয়া মানে সেই সময় হাজি মস্তান এবং করিম লালার নাম শুনতে শুনতে বড় হওয়া। হাজি মস্তান মির্জা তামিলনাড়ু থেকে আসা এক রহস্যময় মানুষ, যিনি মুম্বাইয়ের সোনা ও বিদেশি কাপড়ের চোরাচালানে রাজত্ব করতেন। আর করিম লালা আফগানিস্তান থেকে আসা পাঠান গোষ্ঠীর নেতা, যার ভয়ে থরথর করে কাঁপত মুম্বাইয়ের নিম্নবর্গ। দাউদের চোখে এই মানুষগুলো ছিল তার আসল আদর্শ, সরকারি চাকরির জীর্ণ পোশাকে নয়। এই মানুষগুলোর জীবনযাত্রা, তাদের ক্ষমতা, তাদের প্রভাব, এই জিনিসগুলো তার শিশু মনে অঙ্কুরিত হয়ে গিয়েছিল এক অদ্ভুত স্বপ্ন। কিশোর বয়সেই দাউদ স্থানীয় একটি ছোট গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ল। প্রথমে ছোটোখাটো কাজ, কারো হয়ে বার্তা পৌঁছে দেওয়া, ছোটোখাটো জিনিস পাহারা দেওয়া, মাঝে মাঝে মারামারিতে সাহায্য করা। কিন্তু তার স্বভাবে ছিল নেতৃত্ব দেওয়ার ক্ষুধা।
অনুসরণ করার নয়। একটি ঘটনার কথা বিভিন্ন সূত্র উল্লেখ করে। তখন দাউদের বয়স মাত্র 16 কি 17। একটি স্থানীয় বিবাদে সে জড়িয়ে পড়ে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায়, কিন্তু বাবার পুলিশ পরিচয়ের কারণে সে ছাড় পেয়ে যায়। সেই ঘটনা তাকে একটি শিক্ষা দিয়েছিল, সঠিক মানুষের সাথে সংযোগ থাকলে আইনের হাত এড়ানো যায়। সেই সময়কালেই দাউদের সাথে পরিচয় হয় বাসু দাদার। বাসু দাদা ছিলেন একজন উঠতি অপরাধী নেতা। মুম্বাইয়ের নানা এলাকায় তার দাপট ছিল। দাউদ তার দলে ভিড়ল, কিন্তু মনে মনে জানতো এটা কেবল শুরু। 1970-এর দশক। মুম্বাই তখন একটি বিস্ফোরণমুখ শহর। একদিকে বলিউডের চাকচিক্য, অন্যদিকে শ্রমিক শ্রেণীর বিক্ষোভ। মিলের শ্রমিকরা ধর্মঘট করছে, রাজনৈতিক অস্থিরতা চলছে, আর এই অস্থির মুম্বাইয়ের আধারে ফুলে ফেঁপে উঠছিল আন্ডারওয়ার্ল্ড। মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড তখন কয়েকটি প্রধান গোষ্ঠীতে বিভক্ত ছিল: হাজি মস্তানের দল, করিম লালার পাঠান গ্যাং এবং আরও কিছু ছোট ছোট দল। এই দলগুলোর মধ্যে প্রতিনিয়ত চলত এলাকা দখলের লড়াই, চোরাচালানের রুট নিয়ন্ত্রণের সংঘর্ষ। দাউদ এই সময়ে আস্তে আস্তে নিজের পরিচয় তৈরি করছিল। বাসুদাদার গ্যাং থেকে কিছু শিখে, কিছু নিজে বুঝে নিয়ে সে একটু একটু করে নিজের একটি বৃত্ত তৈরি করল। তার সাথে ছিল কয়েকজন বিশ্বস্ত সহযোগী, যাদের মধ্যে তার ভাই শাকিল এবং আরও কয়েকজন। 1974 সালে দাউদ প্রথমবার গ্রেপ্তার হয়। অভিযোগ ছিল চুরি এবং অবৈধ অস্ত্র রাখার। জেলে কিছুদিন থাকতে হয়, কিন্তু জেল দাউদকে শোধরায়নি, বরং সেখানে সে পরিচিত হয়েছিল আরও অনেক অপরাধীর সাথে। জেলের কামরাগুলো ছিল এক ধরনের পেশাদার নেটওয়ার্কিং ক্লাব, যেখানে এক অপরাধী আরেক অপরাধীর কাছ থেকে শিখত। জেল থেকে বেরিয়ে দাউদ আরও পরিকল্পিতভাবে এগোতে শুরু করলো। এবার সে সোনা ও রূপোর চোরাচালান শুরু করলো। মুম্বাইয়ের বন্দর এলাকায় তখন বিদেশি পণ্য চোরাচালানের ব্যাপক কারবার চলত। শাস্তিমূলক শুল্ক এড়িয়ে বিদেশি ইলেকট্রনিক্স, কাপড়, সোনা পাচার, এগুলোই ছিল অত্যন্ত লাভজনক। দাউদের ব্যবসায়িক বুদ্ধি ছিল অসাধারণ। সে শুধু নিজে চোরাচালান করতো না, সে পুরো একটা সিস্টেম তৈরি করলো। মাল আসবে কোথা থেকে, কিভাবে বন্দর পার হবে, কোন পথে যাবে, কার মাধ্যমে বিক্রি হবে, প্রতিটি ধাপে তার নিজের মানুষ, এবং প্রতিটি ধাপে একটা কাটমানির ব্যবস্থা। 1980 সালের দিকে দাউদের আয় এবং প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ডোংরি এবং আশপাশের এলাকায় তার নামে একটা নতুন সম্ভ্রম তৈরি হয়েছে। দোকানদাররা হাপ্তা দিতে শুরু করেছে, অর্থাৎ সাপ্তাহিক চাঁদা, যেটাকে বলা হতো সুরক্ষার মূল্য। কিন্তু এই সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো পাঠান গ্যাং। করিম লালার পরে পাঠান গ্যাংয়ের নেতৃত্ব ছিল সামাদ খান এবং তার ভাই আলমজেব। এই গোষ্ঠীটি ছিল ক্রূর এবং নির্দয়। তারা মনে করত মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে দাউদের মতো নতুন উঠতি শক্তির কোনো জায়গা নেই। দুই পক্ষের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়তে লাগলো, ছোট ছোট সংঘর্ষ হতে লাগলো। কিন্তু 1982 সালের ফেব্রুয়ারি মাসে ঘটল সেই ঘটনা যা সব কিছু বদলে দিল। মাঝগাঁও ডক এলাকা। সন্ধ্যার পর দাউদের বড় ভাই সাবির ইব্রাহিম কাসকার, যে নিজেও এই জগতের সাথেই যুক্ত ছিল, পাঠান গ্যাংয়ের কয়েকজন সদস্যের হাতে নৃশংসভাবে খুন হলো। একাধিক ছুরির আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত করা হয়েছিল। দাউদ সেই খবর পেয়েছিল রাতেই। যারা তাকে চিনত তারা বলে সেই রাতে দাউদের চোখে জল ছিল না, ছিল একটা ঠান্ডা অটল সংকল্প। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল প্রতিশোধ নেবে, কিন্তু তাড়াহুড়ো করবে না। পরের কয়েক মাস ধরে দাউদ পরিকল্পনা সাজালো। পাঠান গ্যাংয়ের গতিবিধি সে ট্র্যাক করতে লাগলো, তাদের দুর্বলতাগুলো চিহ্নিত করলো, এবং তারপর ধীরে ধীরে একের পর এক পাঠান গ্যাংয়ের প্রধান সদস্যদের নিকেশ করা হলো। সামাদ খানকে হত্যা করা হলো, তার ভাইকে হত্যা করা হলো। পাঠান গ্যাংয়ের মনোবল ভেঙে চুরমার হয়ে গেল। মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড বুঝে গেল ডোংরির ছেলে এখন আর ছোট নয়, দাউদ ইব্রাহিম এখন একটি শক্তি। এই বিজয়ের পর দাউদের সামনে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড প্রায় উন্মুক্ত হয়ে গেল। হাজি মস্তান তখন বৃদ্ধ, করিম লালা দুর্বল হয়ে পড়েছেন। নতুন প্রজন্মের নেতা চাই, এবং দাউদ সেই শূন্যতা পূরণ করতে প্রস্তুত ছিল। ডি কোম্পানি, এই নামটি ইতিহাসে লেখা হয়ে আছে কালো কালিতে। 1980-র দশকের মাঝামাঝি সময়ে দাউদ যে সংগঠন গড়ে তুলল, সেটি কোনো সাধারণ গ্যাং ছিল না। এটি ছিল একটি পূর্ণাঙ্গ কর্পোরেট কাঠামোর মতো অপরাধী প্রতিষ্ঠান, যেখানে ছিল বিভাগীয় প্রধান,
কমিশন কাঠামো এবং একটি কেন্দ্রীয় কর্তৃত্ব। সেই কেন্দ্রীয় কর্তৃত্বে ছিল দাউদ এবং কেবল দাউদ। ডি কোম্পানি কার্যক্রম ছিল বহুমুখী। সোনা রূপো চোরাচালান ছিল শুরু থেকেই তাদের প্রধান আয়ের উৎস। মুম্বাইয়ের স্বর্ণকার বাজারে, জাভেরি বাজারে ডি কোম্পানি চোরাচালান করা সোনার বড় অংশ যেত। কাস্টম অফিসার থেকে পুলিশ সবাই সেই চেইনে যুক্ত ছিল। এর পাশাপাশি ছিল অর্থ পাচার। মুম্বাইয়ের রিয়েল এস্টেট ব্যবসায় ডি কোম্পানির অর্থ বিনিয়োগ হতো। বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা হতো, নির্মাণ প্রকল্পে বিনিয়োগ হতো। এভাবে কালো টাকা সাদা করা হতো। চাঁদাবাজি ছিল আরেকটি বড় উৎস। মুম্বাইয়ের ব্যবসায়ীরা, বিল্ডাররা সবাইকে নিয়মিত হাফতা দিতে হতো। যারা দিতে অস্বীকার করত তাদের উপর চাপ দেওয়া হতো, প্রথমে ভয় দেখিয়ে, তারপর সম্পত্তি নষ্ট করে এবং প্রয়োজনে সরাসরি আক্রমণ করে। কন্ট্রাক্ট কিলিং ছিল ডি কোম্পানির সবচেয়ে ভয়ঙ্কর সেবা। কেউ কাউকে হত্যা করতে চাইলে, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হোক বা রাজনৈতিক শত্রু, ডি কোম্পানির কাছে যেত, টাকার বিনিময়ে কাজ হতো। কিন্তু ডি কোম্পানির সবচেয়ে উদ্ভাবনী দিক ছিল তার আন্তর্জাতিক নেটওয়ার্ক। মুম্বাই, দুবাই, করাচি, কুয়ালালামপুর, নাইরোবি এই শহরগুলো সংযুক্ত ছিল ডি কোম্পানির একটি অদৃশ্য সুতোয়। পণ্য এক দেশে ঢোকে, অন্য দেশে বের হয়, তৃতীয় দেশে বিক্রি হয় এবং টাকা চলে আসে চতুর্থ দেশের ব্যাংকে। বলিউডের সাথে ডি কোম্পানির সম্পর্ক ছিল একটি অদ্ভুত এবং জটিল অধ্যায়। মুম্বাই চলচ্চিত্র শিল্প তখন অর্থায়নের বড় সমস্যা ছিল। ব্যাংক ঋণ দিত না সহজে। তখন ডি কোম্পানির মতো সংগঠনগুলো চলচ্চিত্রে বিনিয়োগ করতে লাগলো, যা দিয়ে কালো টাকাও সাদা হতো। একাধিক তদন্তকারী সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে 1980 এবং 90-এর দশকে বলিউডের অনেক জনপ্রিয় ছবি তৈরি হয়েছে ডি কোম্পানির অর্থায়নে। প্রযোজকরা জানতেন কিন্তু বলতেন না, ভয় ছিল, আর টাকা তো পাচ্ছিলেনই। এই বলিউড সংযোগের কারণে দাউদের সাথে অনেক বিখ্যাত শিল্পীর যোগাযোগ হয়েছিল বলে অভিযোগ আছে। ক্রিকেটারদের সাথেও যোগাযোগের অভিযোগ উঠেছিল। বিশেষত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ডি কোম্পানির নাম বারবার এসেছে। ডি কোম্পানির সাংগঠনিক কাঠামো ছিল এতটাই সুচিন্তিত যে পুলিশ বা গোয়েন্দা সংস্থার পক্ষে সরাসরি দাউদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা ছিল প্রায় অসম্ভব। দাউদ কখনো সরাসরি কোনো অপরাধে হাত দিত না, নির্দেশ দিত মৌখিকভাবে বা সাংকেতিকভাবে। ভারতের একজন সিনিয়র পুলিশ অফিসার একবার বলেছিলেন, দাউদের বিরুদ্ধে মামলা সাজানো যায় কিন্তু আদালতে টেকানো কঠিন, কারণ প্রত্যক্ষ প্রমাণ নেই, সাক্ষী ভয় পায় এবং আইনি প্রক্রিয়া দীর্ঘ। তবুও ডি কোম্পানির বিরুদ্ধে মামলার সংখ্যা কম নয়। ভারতের বিভিন্ন আদালতে দাউদের অনুপস্থিতিতেই মামলা চলছে, তদন্ত চলছে, অনেক সহযোগীর সাজা হয়েছে, কিন্তু মূল মানুষটি সে সব সময় নিরাপদ দূরত্বে। 1986 সাল মুম্বাইয়ের রাজনৈতিক এবং পুলিশি পরিবেশ দাউদের জন্য ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠছিল। একাধিক হত্যা মামলায় তার নাম জড়িয়ে পড়েছিল। সিনিয়র পুলিশ অফিসাররা চাপ দিচ্ছিলেন তাকে গ্রেপ্তার করতে। কিছু রাজনীতিবিদ যারা আগে সুরক্ষা দিত তারাও এখন দূরত্ব বজায় রাখতে শুরু করেছিল। দাউদ বুঝে গেল সময় এসেছে মুভ করার। সে নির্বাচন করল দুবাই। সংযুক্ত আরব আমিরাতের দুবাই তখন একটি উচ্চাভিলাষী শহর হিসেবে গড়ে উঠছে। তেলের অর্থে বিশাল পরিমাণ প্রকল্প চলছে, বিদেশি বিনিয়োগকারীরা আসছে, ব্যবসার সুযোগ অফুরন্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারতের সাথে দুবাইয়ের কোনো প্রত্যর্পণ চুক্তি ছিল না। দাউদ দুবাইতে পৌঁছলো একজন সফল ব্যবসায়ী হিসেবে। সেটাই ছিল তার প্রকাশ্য পরিচয়। সে রিয়েল এস্টেটে বিনিয়োগ শুরু করলো। বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, বড় অফিস। দুবাইয়ের সমাজে সে নিজেকে প্রতিষ্ঠিত করলো একজন সম্পদশালী দক্ষিণ এশীয় ব্যবসায়ী হিসেবে। কিন্তু ভারতে তার কার্যক্রম থেমে রইল না, বরং দূরে বসে দাউদ আরও নিপুণভাবে তার সাম্রাজ্য পরিচালনা করতে শুরু করলো। টেলিফোনে নির্দেশ আসত কোডের ভাষায়। বিশ্বস্ত দূতরা যাতায়াত করত মুম্বাই এবং দুবাইয়ের মধ্যে। টাকা যেত হাওয়ালার মাধ্যমে, এমনভাবে যা কেউ ট্র্যাক করতে পারত না। দুবাইতে দাউদের পাশে দাঁড়ালো তার বিশ্বস্ত ডানহাত ছোটা শাকিল, পুরো নাম শাকিল আহমেদ শেখ। মুম্বাইয়ের নাগপাড়া এলাকার ছেলে, একই ধরনের পটভূমিতে উঠে আসা। ছোটা শাকিল মুম্বাইতে থেকে ডি কোম্পানির দৈনন্দিন কাজকর্ম দেখত, আর দাউদ দুবাই থেকে সামগ্রিক দিক নির্দেশনা দিত। সেই সময়কালে দাউদের আন্তর্জাতিক নেটওয়ার্ক আরও বিস্তৃত হলো। মাদক পাচারে সে যুক্ত হলো আরও বড় আকারে। আফগানিস্তান থেকে হেরোইন পাকিস্তানের মধ্য দিয়ে দুবাই হয়ে ইউরোপ এবং
আমেরিকায় পাঠানোর একটি রুট তৈরিতে ডি কোম্পানির ভূমিকার অভিযোগ করছেন তদন্তকারীরা। দুবাইতে বসে দাউদ নিজের রাজনৈতিক সংযোগ তৈরি করল। আমিরাতের প্রভাবশালী মহলে তার পরিচিতি ছিল। স্থানীয় ব্যবসায়ীদের সাথে অংশীদারিত্বে তৈরি হলো বিভিন্ন কোম্পানি। সবগুলোর পেছনে ছিল ডি কোম্পানির কালো অর্থ। ভারত সরকার এই সময়ে দুবাইয়ের কাছে দাউদের প্রত্যার্পণের অনুরোধ করেছিল, কিন্তু আমিরাত বলল এই নামের কেউ এখানে নেই। অথচ মুম্বাই পুলিশের গোয়েন্দারা জানত দাউদ দুবাইয়ের একটি নির্দিষ্ট এলাকায় থাকে। এই বিরোধ ছিল সেই সময়ের সবচেয়ে বড় কূটনৈতিক হতাশার একটি। দুবাইতে থাকার সময় দাউদের জীবনে এলো আরও একটি উল্লেখযোগ্য অধ্যায়, তার পরিবার। তার স্ত্রী মাহাজাবিন এবং সন্তানরা দুবাইতেই থাকতো বলে বিভিন্ন সূত্রে উল্লেখ আছে। এবং 2005 সালে তার মেয়ে মরিয়ামের বিবাহ হয় পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের পুত্র জাইনার মিয়াঁদাদের সাথে, যা ভারত এবং পাকিস্তান উভয় দেশেই ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিল। 1992 সালের ডিসেম্বর, ভারত তখন একটি ঐতিহাসিক সংকটের মুখে। 6 ডিসেম্বর 1992 উত্তরপ্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলা হলো। হাজার হাজার কর সেবকের ভিড়ে মসজিদের 3টি গম্বুজ মাটিতে পড়ে গেল। এই ঘটনার পর ভারত জুড়ে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো। মুম্বাইতে দাঙ্গা হলো ভয়ানকভাবে। ডিসেম্বর ও জানুয়ারি মিলিয়ে 2 দফায় দাঙ্গায় মুম্বাইতে প্রায় 900 জন মানুষ প্রাণ হারালো। মুসলিম সম্প্রদায়ের মানুষরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হলো। দুবাই বসে দাউদ এইসব দেখছিল এবং শুনছিল। তার ডোংরির বাড়ির কাছের এলাকায় দাঙ্গা হয়েছিল, তার পরিচিত মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ঘটনা তার মনে কী প্রভাব ফেলেছিল তা নিয়ে বিতর্ক আছে, কিন্তু পরবর্তী ঘটনা প্রবাহ বলে একটি ভয়ঙ্কর প্রতিশোধের পরিকল্পনা আঁকা হয়েছিল। ভারতীয় তদন্তকারীদের মতে 1993 সালের শুরুতে দাউদ ইব্রাহিম এবং টাইগার মেনন, যার পুরো নাম ইব্রাহিম মুস্তাকিম আব্দুল রাজাক মেনন, একত্রে পরিকল্পনা করল মুম্বাইকে আঘাত করার। টাইগার মেনন ছিল মুম্বাইয়ের আরেকজন প্রভাবশালী অপরাধী। শেয়ার বাজার এবং রিয়েল এস্টেটে তার বিশাল কারবার ছিল। সে দাউদের ঘনিষ্ঠ ছিল। দাঙ্গায় তার পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরিকল্পনা হলো মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে একসাথে একাধিক বিস্ফোরণ ঘটানো হবে। এর জন্য দরকার বিস্ফোরক এবং দক্ষ হ্যান্ডলার। তদন্তকারীদের মতে পাকিস্তান থেকে RDX বিস্ফোরক আনা হলো এবং এখানে ভূমিকা ছিল ISI এর। বিস্ফোরক আসার পর কয়েক দফায় মুম্বাইতে ঢোকানো হলো রত্নাগিরি উপকূলের ছোট বন্দর দিয়ে। স্থানীয় মৎস্যজীবীরা এই কাজে ব্যবহৃত হয়েছিল। ডি কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করে বিস্ফোরক লুকিয়ে রাখা হলো শহরের বিভিন্ন স্থানে। টার্গেট নির্বাচন করা হলো এমন জায়গাগুলো যেখানে মানুষের আনাগোনা সবচেয়ে বেশি, যেখানে বিস্ফোরণ সর্বোচ্চ ক্ষয়ক্ষতি করবে এবং সর্বোচ্চ প্রতিক্রিয়া তৈরি করবে। 1993 সালে 12 মার্চ শুক্রবার মুম্বাইয়ের আকাশ সেদিন পরিষ্কার ছিল। শহর চলছিল তার স্বাভাবিক ছন্দে। বেলা 1:30 মুম্বাই স্টক এক্সচেঞ্জের মূল ভবনে একটি বিকট বিস্ফোরণ হলো। ভবনের কাঁচ উড়ে গেল, মেঝে ভেঙে পড়ল। শেয়ার বাজারের ব্যস্ত সময় সেই বিস্ফোরণে মানুষ আহত হলো, মরল। এটা ছিল শুরু মাত্র। তারপর একের পর এক মাত্র কয়েক ঘন্টার মধ্যে মোট 13টি জায়গায় বিস্ফোরণ হলো। এয়ার ইন্ডিয়ার ওর্লি অফিস, রেস্টুরেন্ট, হোটেল, মাহিম কাজোয়ে, জাভেরি বাজার, কথা বাজার, পাসপোর্ট অফিস, বান্দ্রা এলাকার বিভিন্ন স্থান। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ ছুটতে লাগলো। হসপিটালগুলোতে আহতদের ভিড়, রাস্তায় পড়ে আছে লাশ, ধোঁয়া উঠছে ধ্বংসস্তূপ থেকে। দিন শেষে হিসাব দাঁড়ালো 157 জন নিহত, 713 জন আহত। সম্পত্তির ক্ষয়ক্ষতি ছিল 1000 কোটি রুপির। ভারতে এর আগে এত বড় সন্ত্রাসী হামলা হয়নি। এটি ছিল স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী আক্রমণগুলোর একটি। তদন্তে উঠে আসলো দাউদ ইব্রাহিম এবং টাইগার মেননের নাম। সিবিআই এবং মহারাষ্ট্র পুলিশ যৌথ তদন্ত শুরু করলো। একে একে অনেক অভিযুক্তকে গ্রেপ্তার করলো। মেনন পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হলো। এই মামলায় অভিযুক্ত হলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। অভিযোগ ছিল ডি কোম্পানির মাধ্যমে সংগ্রহ করা অবৈধ অস্ত্র তার কাছে পাওয়া গেছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সঞ্জয় দত্তকে টাডা আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হয় এবং সাজা দেওয়া হয়। টাইগার মেনন এবং তার পরিবার পালিয়ে গেল। বহু বছর পালিয়ে থাকার পর তার ভাই ইয়াকুব মেনন ধরা পড়লেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর 2015 সালের 30 জুলাই ইয়াকুব মেননের ফাঁসি হয়। কিন্তু এই পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে যাকে তদন্তকারীরা চিহ্নিত করলেন, সেই দাউদ ইব্রাহিম
সে রয়ে গেল ধরাছোঁয়ার বাইরে। 1993 সালের বিস্ফোরণের পর দাউদের পরিস্থিতি মৌলিকভাবে বদলে গেল। এখন সে আর শুধু একজন মাফিয়া ডন নয়, সে এখন একটি দেশের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার মূল অভিযুক্ত। এই অবস্থায় দুবাইতে থাকাটাও নিরাপদ ছিল না। ভারত সরকার আন্তর্জাতিক চাপ বাড়াতে থাকলো। দুবাইয়ের সাথে কূটনৈতিক যোগাযোগ হলো। পরিস্থিতি দেখে দাউদ সিদ্ধান্ত নিল যে পাকিস্তানে চলে যাবে। করাচি পাকিস্তানের সবচেয়ে বড় শহর, দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ত বন্দর শহর, ব্যবসা বাণিজ্য, জনসংখ্যার বিশাল সমাহার এবং আইএসআইয়ের শক্তিশালী উপস্থিতি। ভারতীয় গোয়েন্দা সূত্র এবং পরবর্তীতে আমেরিকা ট্রেজারি বিভাগের বিবৃতি অনুযায়ী দাউদ করাচির ফ্লিপটন এলাকায় বসবাস শুরু করে। বিভিন্ন সময় তার অবস্থানের ঠিকানা হিসেবে করাচির ডিফেন্স হাউজিং সোসাইটির বিভিন্ন নম্বর উল্লেখ করা হয়েছে। পাকিস্তান সরকার বারবার অস্বীকার করেছে দাউদ ইব্রাহিম পাকিস্তানে নেই, কিন্তু ভারত সরকার 2005 সালে একটি বিস্তারিত হুঁশিয়ার পাকিস্তানকে দিয়েছিল, যেখানে দাউদের করাচিতে থাকার সুনির্দিষ্ট ঠিকানা, ফোন নম্বর এবং অন্যান্য বিস্তারিত তথ্য ছিল। আইএসআইয়ের সাথে দাউদের সম্পর্ক কেমন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভূ রাজনীতির গভীরে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের একটি কৌশলগত অস্ত্র হলো নন স্টেট অ্যাক্ট, এমন শক্তি যাদের ব্যবহার করা যায় কিন্তু সরকারিভাবে স্বীকার করতে হয় না। দাউদের ভারতে বিস্তৃত নেটওয়ার্ক আইএসআইয়ের জন্য অত্যন্ত মূল্যবান। ভারতের শহরে শহরে ডি কোম্পানির লোক আছে। এই নেটওয়ার্ক দিয়ে তথ্য সংগ্রহ করা যায়, অর্থ পাঠানো যায়, মাদক ও অস্ত্র পাচার করা যায়, এমনকি আরও বড় অপারেশন চালানো যায়। তদন্তকারীরা বলেন 1993 সালের বিস্ফোরণে আরডিএক্স বিস্ফোরক পাকিস্তান থেকে এসেছিল এবং এতে আইএসআইয়ের ভূমিকা ছিল। এই ঘটনার পর দাউদ পাকিস্তানে আশ্রয় পেয়েছিল, কারণ সে আইএসআইয়ের একটি কার্যকর সম্পদ হয়ে উঠেছে। করাচিতে দাউদের জীবনযাত্রা কেমন ছিল? বিভিন্ন সূত্রে উঠে এসেছে তা হলো একটি বিলাসবহুল কিন্তু নিরাপত্তা বেষ্টিত জীবন। অস্ত্রধারী দেহরক্ষী, নিরাপদ বাড়ি, সীমিত সার্বজনীন যোগাযোগ, মাঝে মধ্যে পরিচয় বদলে বিভিন্ন স্থানে যাওয়া। ভারত বারবার পাকিস্তানকে চাপ দিয়েছে দাউদকে ফেরত দিতে। প্রতিটি ভারত পাকিস্তান উচ্চ পর্যায়ের বৈঠকে দাউদের বিষয়টি উঠেছে, কিন্তু পাকিস্তান একই সুরে বলে এসেছে দাউদ এখানে নেই। এফএটিএফ, যা আন্তর্জাতিক অর্থ পাচার ও সন্ত্রাস অর্থায়ন নিয়ন্ত্রণের জন্য কাজ করে, পাকিস্তানকে 2018 সালে গ্রে লিস্টে রেখেছিল। এই গ্রে লিস্টের কারণগুলোর মধ্যে একটি ছিল দাউদ ইব্রাহিমের মতো আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নেওয়া। কিন্তু 2022 সালে পাকিস্তান এফএটিএফের গ্রে লিস্ট থেকে বের হয়। কিন্তু সমালোচকরা বলেন এতে দাউদের পরিস্থিতির কোনো মৌলিক পরিবর্তন হয়নি। দাউদ ইব্রাহিমকে ধরার জন্য বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থা দশকের পর দশক ধরে কাজ করছে, কিন্তু এই মানুষটিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। ইন্টারপোলের রেড নোটিশ, এটি আন্তর্জাতিক পুলিশ সংস্থার সর্বোচ্চ সতর্কতা পলাতক আসামিদের জন্য। দাউদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে। এর মানে ইন্টারপোলের সদস্য যে কোনো দেশ দাউদকে দেখলে তাকে আটক করতে পারবে এবং ভারতের কাছে হস্তান্তর করতে পারবে। আমেরিকার অবস্থান। 2003 সালের অক্টোবরে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট দাউদ ইব্রাহিমকে স্পেশাল ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট হিসেবে তালিকাভুক্ত করে। এই মর্যাদার অর্থ হলো দাউদের সাথে আর্থিক লেনদেন করা আমেরিকার আইনে নিষিদ্ধ। তার যে কোনো মার্কিন সম্পদ বাজেয়াপ্ত হতে পারে। জাতিসংঘের ভূমিকা। ইউএন সিকিউরিটি কাউন্সিলের কমিটি, যা আল কায়দার সংশ্লিষ্ট সন্ত্রাসীদের তালিকা রাখে, সেই তালিকায় দাউদ ইব্রাহিমের নাম যুক্ত করা হয়েছে। এর ফলে তার উপর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা, অস্ত্র নিষেধাজ্ঞা এবং সম্পদ অবরোধ কার্যকর। ভারতের রয়ের প্রচেষ্টা। ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা দাউদকে নির্মূল বা গ্রেপ্তার করার একাধিক অপারেশন পরিচালনা করেছে বলে দাবি করা হয়। কিছু তদন্তকারী সাংবাদিক এবং গোয়েন্দা বিশ্লেষকের লেখায় উল্লেখ আছে 1995-96 সালের দিকে দাউদকে নির্মূল করার জন্য একটি অপারেশন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে বাতিল করা হয়। সেখানে একটি আলোচিত ঘটনার কথা উল্লেখ করা যায়। 2000 সালের দিকে দাউদকে করাচিতে হত্যা করার জন্য কথিত একটি পরিকল্পনার কথা বিভিন্ন বইয়ে উল্লেখ আছে, কিন্তু এই তথ্য সরকারিভাবে কখনোই স্বীকার করা হয়নি। সাংবাদিকদের সাক্ষাৎকার। দাউদ মাঝে মাঝে ভারতীয় সাংবাদিকদের ফোনে সাক্ষাৎকার দিতেন।
যা ভারতে ব্যাপক আলোচনার বিষয় হয়েছে। এই সাক্ষাৎকারগুলোতে সে নিজেকে নির্দোষ দাবি করেছে, বলেছে মুম্বাই বিস্ফোরণে তার কোনো হাত নেই, কিন্তু তদন্তকারীরা এই দাবি প্রত্যাখ্যান করেন। উল্লেখযোগ্য একটি ঘটনা, 2015 সালের দিকে পাকিস্তানের একটি আদালতে একটি মামলায় দাউদের ঠিকানা হিসেবে করাচির একটি নির্দিষ্ট ঠিকানা নথিতে উল্লেখ পাওয়া যায়। এই তথ্য ভারত এবং আন্তর্জাতিক মহলে আলোড়ন ফেলেছিল, কারণ এটি প্রমাণ করে পাকিস্তানেই তার অবস্থান। কিন্তু পাকিস্তান সবসময় সরকারিভাবে অস্বীকার করে এসেছে, আর এই অস্বীকারের পেছনে থাকা রাজনৈতিক স্বার্থ এত গভীর যে আন্তর্জাতিক চাপেও এটি বদলায়নি। ডি কোম্পানির ইতিহাসের সবচেয়ে নাটকীয় অধ্যায়গুলোর একটি হলো ছোটা রাজনের বিদ্রোহ। রাজেন্দ্র সদাশিব নিকালজে, সাধারণভাবে পরিচিত ছোটা রাজন নামে, মুম্বাইয়ের চেম্বুর এলাকার একটি মানুষ। একসময় ছিল দাউদের অন্যতম বিশ্বস্ত সহযোগী। ডি কোম্পানির মুম্বাই অপারেশনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু 1993 সালের মুম্বাই বিস্ফোরণ রাজনের মনে গভীর দ্বন্দ্ব তৈরি করল। বিস্ফোরণে নিহত মানুষদের মধ্যে অনেক হিন্দু ছিলেন। রাজন যে নিজে হিন্দু, এই হত্যার সাথে নিজেকে যুক্ত করতে পারছিল না। এর পাশাপাশি ছিল ব্যক্তিগত ক্ষমতার দ্বন্দ্ব। রাজন মনে করত ডি কোম্পানিতে তার প্রাপ্য সম্মান এবং ক্ষমতা সে পাচ্ছে না। ছোটা শাকিল এগিয়ে আসছিল, আর রাজনকে পেছনে রাখা হয়েছিল। ধীরে ধীরে রাজন দাউদের বৃত্ত থেকে বেরিয়ে আসতে শুরু করলো। 1993 সালের শেষের দিকে বা 1994 সালের শুরুতে সে সরাসরি দাউদের বিরুদ্ধে চলে গেল। থাইল্যান্ডের ব্যাংকক 1995 সালের সেপ্টেম্বর ডি কোম্পানির ঘাতকরা ছোটা রাজনকে হত্যার চেষ্টা করল। একটি হোটেলে গুলিবর্ষণে রাজন গুরুতর আহত হলেও বেঁচে গেল, কিন্তু তার কয়েকজন সহযোগী মারা গেল। এই ঘটনার পর শুরু হলো পূর্ণ মাত্রায় গ্যাং ওয়ার। দাউদের দল এবং রাজনের দল, দুই পক্ষ একে অপরের মানুষ হত্যা করতে লাগলো। মুম্বাইতে, দুবাইতে, মালয়েশিয়ায়, থাইল্যান্ডে, বিভিন্ন দেশে এই লড়াই ছড়িয়ে পড়ল। রাজন একটি নতুন আখ্যান তৈরি করল। সে বলতো দাউদ পাকিস্তানের দালাল, আইএসআই এর হাতিয়ার। সে নিজেকে দেশপ্রেমিক বলে দাবি করত। এই আখ্যান কিছু মানুষকে আকৃষ্ট করেছিল, কিন্তু বাস্তবতা হলো ছোটা রাজনও অপরাধী ছিল। তার বিরুদ্ধেও একাধিক হত্যা মামলা ছিল। সে কোনো মহৎ উদ্দেশ্যে নয়, ক্ষমতার লড়াইয়ে দাউদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। দীর্ঘ পলাতক জীবনের পর 2015 সালের অক্টোবরে ইন্দোনেশিয়ার বালিতে ছোটা রাজন গ্রেপ্তার হয়। জাল পাসপোর্টে ভ্রমণ করতে গিয়ে সে ধরা পড়ে। 2016 সালের নভেম্বরে তাকে ভারতে প্রত্যাপন করা হয়। বর্তমানে ছোটা রাজন দিল্লির তিহার জেলে বন্দী। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলার বিচার চলছে। 2022 সালে একটি মামলায় তার যাবজ্জীবন সাজা হয়েছে। ছোটা রাজনের গ্রেপ্তার একটি বড় সাফল্য ছিল ভারত সরকারের জন্য। কিন্তু যে প্রশ্নটি থেকে যায়, ছোটা রাজনকে ধরা গেল, কিন্তু দাউদকে কেন নয়? দাউদ ইব্রাহিমের উত্থান এবং ডি কোম্পানির বিস্তার ভারতের সমাজ, রাজনীতি এবং আইন ব্যবস্থায় গভীর প্রভাব ফেলেছে, যার অনেক প্রভাব আজও অনুভব করা যায়। মুম্বাইয়ের রিয়েল এস্টেট বাজার, ডি কোম্পানির অর্থ মুম্বাইয়ের রিয়েল এস্টেটে এত গভীরভাবে প্রবেশ করেছিল যে 1990-এর দশকে শহরের বড় বড় নির্মাণ প্রকল্পের সাথে ডি কোম্পানির সংযোগের অভিযোগ উঠেছিল। এই অর্থ ছিল অবৈধ, কিন্তু এটি বৈধ অর্থনীতির সাথে এমনভাবে মিশে গিয়েছিল যে আলাদা করা ছিল কঠিন। আইন প্রণয়নের প্রভাব, ডি কোম্পানির মতো সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়তে মহারাষ্ট্র সরকার 1999 সালে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট প্রণয়ন করে। এই আইন পরে অন্যান্য রাজ্যেও অনুসরণ করা হয়েছে। টাডা ব্যবহার করে 1993 বিস্ফোরণের মামলায় অভিযুক্তদের বিচার হয়েছে। ক্রিকেট ম্যাচ ফিক্সিং, 1990-এর দশকের শেষ দিকে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের যে কেলেঙ্কারি বেরিয়ে আসে, তার সাথে ডি কোম্পানির নাম জুড়ে দেওয়া হয়েছে বিভিন্ন তদন্তে। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সাথে বেটিং নেটওয়ার্কের যোগসাযোগের অভিযোগ উঠেছিল, যেখানে ডি কোম্পানির অর্থ ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। নতুন প্রজন্মের অনুপ্রেরণা এবং সতর্কবার্তা। দুর্ভাগ্যজনকভাবে দাউদের জীবনী অনেক তরুণকে ভুল পথে আকর্ষণ করেছে। সিনেমায়, বইয়ে, সিরিজে তার গল্প বলা হয়েছে, কখনো সমালোচনামূলক দৃষ্টিতে, কখনো অজান্তেই গ্লোরিফাই করে। সমাজবিজ্ঞানীরা সতর্ক করেন, এই ধরনের গ্লোরিফিকেশন বিপজ্জনক। দাউদ ইব্রাহিমের বয়স এখন 68 বছর। সেই ডোংরির কিশোর থেকে এই দীর্ঘ পথ পেরিয়ে এখন সে কোথায়? ভারতীয় গোয়েন্দা সূত্রের মতে পাকিস্তানের করাচিতে, কিন্তু নিশ্চিতভাবে কেউ জানে না।
2020 সালের দিকে কিছু পাকিস্তানি সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে যে দাউদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। কেউ কেউ এমনও দাবি করে যে সে মারা গেছে, কিন্তু এর কোনো তথ্যই সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো বলছে ডি কোম্পানি এখনও সক্রিয়, ছোটা শাকিল নেতৃত্ব দিচ্ছে। মাদক পাচার, অর্থ পাচার, চাঁদাবাজি, এই কাজকর্ম থেমে নেই। ভারতের বিভিন্ন শহরে ডি কোম্পানির সক্রিয় সদস্য এখনও আছে। 2023 সালে ভারতের এনআইএ ডি কোম্পানির সাথে সংযুক্ত বেশ কয়েকটি অপারেশন পরিচালনা করেছে এবং কিছু গ্রেপ্তার হয়েছে, কিন্তু মূল সংগঠনটি ভাঙা যায়নি। একটি উল্লেখযোগ্য তথ্য, দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিম এখনও সক্রিয় এবং ডি কোম্পানির একটি শাখার নেতৃত্ব দিচ্ছে বলেই তদন্তকারীরা দাবি করেন। আনিসের বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে। ভারত সরকার দাউদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আইনি পদক্ষেপ নিয়েছে। মুম্বাইতে তার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সম্পত্তি চিহ্নিত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করা হয়েছে। পাকিস্তান ভারত সম্পর্কে দাউদ প্রসঙ্গ একটি স্থায়ী কাটার মতো আটকে আছে। যতদিন দাউদ ভারতে ফেরত না আসে এবং বিচারের মুখোমুখি না হয়, ততদিন এই ক্ষত নিরাময় হবে না। দাউদের জীবন কাহিনী শুধু একটি অপরাধীর জীবন কাহিনী নয়, এটি একটি দেশের ব্যর্থতার দলিল। রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতা, সামাজিক কাঠামোর ব্যর্থতা, ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যর্থতা। একটি শিশু যখন এমন একটি পরিবেশে বড় হয় যেখানে দেখে অপরাধ ক্ষমতা দেয়, সৎ পরিশ্রম দেয় না, তখন সে পথ বেছে নেয় ক্ষমতার। দাউদ সেই পথ বেছে নিয়েছিল। এটা তার একার সিদ্ধান্ত ছিল, কিন্তু সেই সিদ্ধান্তের জন্য পরিবেশও দায়ী। একটি পুলিশ কনস্টেবলের ছেলে হয়ে যে পরিবারে আইনের সেবক ছিলেন, সেই পরিবারেই জন্ম নিল ভারতের সবচেয়ে বড় আইন বিরোধী সাম্রাজ্যের কর্তা। এই বৈপরীত্য নিজেই একটি গভীর সত্য উন্মোচন করে। 1993 সালের 257 জন নিহতের পরিবারগুলো এখনও ন্যায় বিচারের অপেক্ষায়। 3 দশক পেরিয়ে গেছে, মূল অভিযুক্ত এখনও মুক্ত। এই অপেক্ষা কতটা দীর্ঘ হবে কেউ জানে না। আন্তর্জাতিক রাজনীতির জটিল খেলায় একজন অপরাধী যখন একটি রাষ্ট্রের হাতিয়ার হয়ে ওঠে, তখন সেই অপরাধীকে বিচারের মুখোমুখি করা হয়ে পড়ে অনেক কঠিন। দাউদের গল্প এই বাস্তবতার সবচেয়ে বড় উদাহরণ। তবু আশা আছে। ছোটা রাজন ধরা পড়েছে, টাইগার মেননের ভাই ইয়াকুবের বিচার হয়েছে, ডি কোম্পানির অনেক সদস্য কারাগারে। আইনের দীর্ঘ বাহু একদিন হয়তো পৌঁছবে সেই করাচির কোনো সুরক্ষিত বাড়িতেও। বন্ধুরা, দাউদ ইব্রাহিমের গল্প শেষ হয়নি, কিন্তু একদিন শেষ হবে। ইতিহাস কাউকে চিরকালের জন্য পার দেয় না। বন্ধুরা, আজকের এই ভিডিও দেখে যদি আপনার মনে একটিও প্রশ্ন জাগে, অপরাধ কি আসলেই লাভজনক? যদি দেখেন প্রতিটি অপরাধীর পরিণতি কোনো না কোনো মুহূর্তে এসেছে, সাজা হয়েছে, তাহলেই এই গল্প বলার সার্থকতা। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমি গৌতম ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।